2009 থেকে 24 পর্যন্ত দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এই বাংলাদেশটাকে স্বাভাবিকভাবে উন্নত করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদায় নিয়ে এসে দিয়েছি, যেখানে আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, আমি তার প্রতি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, লাখো মা বোনের প্রতি। লাখো শহীদের রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা পেয়েছিলাম, এই স্বাধীনতাকে ব্যর্থ করে দেওয়ার জন্যই 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়, 3রা নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। আমি তাদের আত্মার, যারা শাহাদত বরণ করছে, সকলের আত্মার মাগফিরাত কামনা করে এই কথাই বলবো যে তারা চেয়েছিল আমাদের স্বাধীনতার সুফল যেন বাংলার মানুষের ঘরে না পৌঁছায়, এই স্বাধীনতা যেন ব্যর্থ হয়ে যায়। আমি আর আমার ছোট বোন বেঁচে গিয়েছিলাম, বিদেশে ছিলাম বলে। এরপর 81 সালে দেশে ফিরে আসার সুযোগ পাই। তারপর থেকে অক্লান্ত পরিশ্রম করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছি, এবং যেখানে মিলিটারি রুলার ছিল সেখান থেকে আমরা গণতন্ত্র নিয়ে এসে জনগণের ক্ষমতা জনগণের হাতে দিয়েছি এবং জনগণের আর্থসামাজিক উন্নতি করতে সক্ষম হয়েছে। আজকে পিতা মাত্র 3.5 বছরের মধ্যে একটা যুদ্ধ বিধ্বস্ত দেশকে স্বল্পোন্নত দেশের মর্যাদা এনে দিয়েছিলেন, জাতিসংঘ কর্তৃক স্বীকৃত। এরপর বাংলাদেশ তো এগোতে পারেনি। এরপর আওয়ামী লীগ সরকার আসার পরেই বাংলাদেশের উন্নতি হয়। আর বিশেষ করে 2009 সাল থেকে 2024 আমরা জাতির জন্মশতবার্ষিকী 2020-এ উদযাপন করেছি। 2021-এ আমরা স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন উদযাপন করি, সেই সময় বাংলাদেশ গ্রাজুয়েশন হয় উন্নয়নশীল দেশে। আর দুর্ভাগ্যের বিষয় হলো যে 24-এ এসে যখন জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা আবার সরকার গঠন করেছি এবং 26 সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে আমরা যে উন্নত করবো তার সব ব্যবস্থা আমরা নিয়েছিলাম, কিন্তু সেটা একটা গভীর চক্রান্ত করে নস্যাৎ করে দেওয়া হলো। এবং সেখানে টার্গেট তো 1 নম্বরে আমিই ছিলাম, আর সাথে সাথে কতগুলি মানুষকে হত্যা করলো। এবং নিরীহ এই যে ছাত্রী সহ সাধারণ মানুষ এবং আমার আওয়ামী লীগের তো প্রায় কয়েক নেতা কর্মীকে হত্যা করেছে পুলিশ যে কত হাজার হত্যা হয়েছে তার কোন তালিকায় বের করতে পারেনি। বলে মাত্র 45 জন না, আর অনেক বেশি। এই ঢাকা শহরে একটা থানায় আগুন দিয়ে পোড়ানোর পরে সেখানে 19 জন মারা গেছে। সেই এনায়তপুরে সেখানে 15 জন। একটা মেয়ে যে ছিল প্রেগনেন্ট, একটা সিপাহি, সে হাত পা ধরছিল যে ভাই আমাকে মারেন না, আমার পেটে বাচ্চা, শোনে নাই, তাকে পিঠে মেরেছে। এইভাবে সারা বাংলাদেশে প্রায় 400-র উপরে থানা আগুন দিয়েছে। এই আগুনে অনেকে মারা গেছে। সবথেকে কষ্টের যে 32 নম্বর জাতির পিতার সেই স্মৃতি বিজড়িত জায়গা, যেটা আমরা জাদুঘর করছি, সেখানে যে আগুন দিয়েছে, একসাথে 9টা বাড়িতে আগুন লেগেছে। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট যেখানে গিয়েছিলেন দেখতে, সে বাড়িটাও পুড়িয়ে দিয়েছে এবং ওখানে 4 জন মানুষ পুড়ে মারা গেছে। এভাবে সারা বাংলাদেশে অগ্নিসংযোগ, মানুষ হত্যা করা, এগুলি তারা করে দিয়েছে। এবং এটা আজকে স্পষ্ট যে এরা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই ইউনূস, যাকে সবচেয়ে বেশি সুবিধা আমি দিচ্ছি, গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা আমি দিয়েছিলাম যখন 96 সালে সরকারে ছিলাম, ব্যাংকটা বসে যাচ্ছিল। আমাকে বললো গরিব মানুষের সাহায্য হবে, গ্রামীণ ব্যাংক চলবে, টেলিফোন, সেই গ্রামীণ টেলিফোনও আমাদের দেওয়া, আর সমস্ত টাকা পয়সা নিজের জন্য ব্যয় করছে, একটাও মানুষের জন্য না। আর গরিবের রক্ত খাইছে এবং উচ্চ হারে সুদ নিয়ে সেই টাকা বিদেশে পাচার করে সে অর্থ সম্পদের মালিক হয়েছে। আর এরপরে সরকারকে উৎখাত করা। আমাদের অপরাধটা কি ছিল? দেশের মানুষকে দুবেলা খাবার ব্যবস্থা না, ওই রংপুর ওইসব এলাকা যেখানে দুর্ভিক্ষ, সেখানে মানুষ 3 বেলা 4 বেলাও খেতে পারতো। খাদ্য নিরাপত্তা দিছি, সাক্ষরতার হার 78.8 বৃদ্ধি করেছিলাম, চিকিৎসা সেবা 30 ঔষধ মানুষকে দিচ্ছি, রাস্তাঘাট, মূল ব্রিজ সবকিছু উন্নত করে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটা মর্যাদাপূর্ণ করেছিলাম। মানুষের কাছে একটা বাংলাদেশ ছিল বিশ্বের বিস্ময় যে এত তাড়াতাড়ি একটা দেশ কিভাবে এত উন্নত হতে পারে। আমাকে অনেকেই বলতেন যে আপনার ম্যাজিকটা কি,
আমি বলছিলাম যে ম্যাজিক আপা, বাংলাদেশের সাধারণ মানুষ এই কথা বলে ডক্টর ইউনূস কিছুই করে না দেশের জন্য, সে বাংলাদেশ থেকে টাকা নিয়ে বিদেশিদের সাহায্য করছে, এই চক্রান্ত, এটা বাংলার মানুষ, সাধারণ মানুষ বলে আপা। আচ্ছা আমি বলি, আজকে তোমরা দেখো এই ইউনূস যেভাবে চক্রান্ত করলো, আজকে তো এক এক করে বেরোয় যাচ্ছে। তারা আন্দোলনকারী দুই সমন্বয়ক, একজন কি বলছে, সে স্বীকার করছে, প্রকাশে বলছে যে পুলিশ খুন না হলে আর মেট্রো রেলে আগুন না দিলে নাকি তাদের বিপ্লব সফল হবে। ঠিক ঠিক, নিরীহ পুলিশদের হত্যা করছে, নিরীহ মানুষ হত্যা করেছে, আওয়ামী লীগের নেতা কর্মী হত্যা করেছে, ছাত্রদের হত্যা করেছে। আজকে যে আবু সাইদের হত্যাকাণ্ড নিয়ে একটা করে মানুষকে বিভ্রান্ত করলো। আমার প্রশ্ন, ও যদি তাৎক্ষণিকভাবে পুলিশের গুলিতে মারা যেয়ে থাকে, তাহলে 5 ঘন্টা পরে ওকে হাসপাতালে নিল কেন? কোথায় ছিল আবু সাইদ? কোথায় রেখেছিল তাকে? এটা ওরাই মারছে। হাসপাতালে তো তাকে ওরা নেয় নাই, কেন নেয় নাই? তারপর যে মুগ্ধ যে বাচ্চাটা, সে তো রেসিডেন্সিয়াল মডেল স্কুলের ছাত্র, তাকে যে সে পানি খাওয়াচ্ছিল, সেখানে তো ওদের সব লোক, সেখানে তো পুলিশ কোনো আক্রমণও করেনি, ধাওয়া দেয় ছিল না, সেখানে সে গুলি খেয়ে মরলো কেন? পিঠে থেকে গুলি করে বুকের থেকে বের হয়ে গেল। আমাদের মন্ত্রী দীপু নিজে গেছে তাকে দেখতে, আমি তাদেরকে ডেকে, ওই সময় যারা মারা গেছে প্রত্যেকটা পরিবারকে আমি সাক্ষাৎকার দিচ্ছি, তাদেরকে সহযোগিতা করেছি। যারা আহত তাদের বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা আমাদের স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন এবং আমাদের প্রতিমন্ত্রী রোকেয়া প্রত্যেকটা হাসপাতালে যে তাদের চিকিৎসার সব ব্যবস্থা করেছে। আমি বলছিলাম যে তোমার চিকিৎসার পরে যে হাত গেছে, পা গেছে, যা আমরা সব রকম ব্যবস্থা করে দেবো, তাদের প্রতিষ্ঠিত করে দেবো। আমরা তো মানুষ হত্যা করি নাই, আমাদের কাছকে হত্যাকারী বানাই। আমি জুডিশিয়াল কমিটি করে দিয়েছিলাম, এনকোয়ারি কমিটি। কোন সরকার যদি হত্যাকাণ্ড করে তাহলে কি সে জুডিশিয়াল কমিটি করে? যখনই 6 গেল আমি সাথে সাথে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম। আরো মানুষ মারা গেল, আমি 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম। কমিটি সেই এনকোয়ারি করা শুরু করলো, এমনকি রংপুরেও ভিজিট করলো, সব জায়গায় গেল। তার সেই এনকোয়ারি কিন্তু ইউনূস বন্ধ করে দিল। এবং শুধু এখন 15 জুলাই থেকে এরপর 8 জুলাই আগস্ট পর্যন্ত যত হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, যা কিছু হয়েছে সব তারা মাফ করে দিয়ে দায় মুক্তি দিল। দায় মুক্তিটা কখন দেয়? যারা অপরাধ করে এবং যাদের দায়বদ্ধতা থাকে তাদের দায় মুক্তি দেয়, তাদের কোনো বিচার করা যাবে না, তাদের মধ্যে মামলা করা যাবে না। কেন? কারণ ইউনূসের কথায় তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে এবং সেটা তারা বলছে। এবং জঙ্গিদের সাথে আজকে হলি আর্টিজানের মানুষ মারা গেছে, সেই জঙ্গিদের বিচার হয়েছে, তাদেরকে ছেড়ে দিচ্ছে। 21শে আগস্ট 2004 সালে যে আমাদের উপরে গ্রেনেড হামলা হলো, গ্রেনেড হামলা সাজাপ্রাপ্ত আসামি এখন উপদেষ্টা। এরা তো জঙ্গিদেরকে নিয়ে চলা, এটাই তো। এবং সেটা নিজে স্বীকার করলো যে এটা কোনো গণঅভ্যুত্থান না, কিছু না, এটা হলো তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা আন্দোলন, যে তার মাস্টার মাইন্ড সে করছে, সেই প্ল্যান করে এই ঘটনাগুলি ঘটাইছে। তার মানে এখানে তো নিজেই বলছে যে ছাত্র আন্দোলন বা জনগণ আন্দোলন না, তার মানে সে একেবারে প্রকৃতপক্ষে একটা সন্ত্রাসী কর্মকাণ্ড এই ইউনূস এদেরকে নিয়ে করছে। সাধারণ ছাত্রছাত্রী যারা, আমার দুঃখ লাগে এখানে যে এদের এই সমস্ত মিথ্যা অপপ্রচার বিভ্রান্ত হয়ে সমস্ত সাধারণ ছাত্রছাত্রীদের সাথে যুক্ত হয়েছিল। আজকে আমি সাধারণ ছাত্রছাত্রীদেরকেই বলবো, তোমাদেরও চাই তোমরা তাদের খবর দাও যে এখন তো তাদের কাছে স্পষ্ট যে এরা কিনার গ্রুপ। পুলিশকে মেরে পুলিশের লাশ ঝুলিয়ে রাখা, আওয়ামী লীগের একটা কর্মী গাজীপুরে তাকে আহত অবস্থায় হাসপাতাল থেকে নিয়ে এসে তাকে ঝুলিয়ে মারা, এই যে বিভৎস হত্যাকাণ্ড করা, কথায় কথায় গুলি করে মারা, এবং তাদের মিছিলের মধ্যে এলো সেখানে গুলি করে মেরে ফেলতে একটা বুলেট, সেই বুলেটটাও আজকে তাদের একজন উপদেষ্টা, তিনি আর্মির লোক, তিনি চেনেন, জানেন,
সে ব্রিগেডের সে যখন দেখলো যেটা 7.62 বুলেট, যে বুলেটটা আমাদের পুলিশও ব্যবহার করে না, আর্মিও ব্যবহার করে না, কেউ ব্যবহার করে না, সেই বুলেট কোথেকে আসলো, সেই রাইফেলটা কোথায়, এটা তদন্ত করে বের করতে হবে। উনি যেই তদন্তের কথা বললেন সেই তাকে সরিয়ে দেওয়া হলো। যখন জুডিশিয়াল কমিটি বললাম তদন্ত করতে, ইউনুস সেটা বন্ধ করলো। শওকত সাহেব যখন তার উপদেষ্টা বললো তদন্ত হবে, সে সেটা সরিয়ে দিল। তার মানে কি, 15 জুলাই থেকে এরপরে এই পর্যন্ত যত হত্যাকাণ্ড হচ্ছে, অগ্নিসংযোগ, সবকিছু ইউনুসের নির্দেশেই এই এত বুকের মায়ের কোল খালি হয়েছে, এত পুলিশ মারা গেছে, আর সব থেকে মারা গেছে তো আওয়ামী লীগের নেতা কর্মী। এ পর্যন্ত আমরা 289 জনের নাম ঠিকানা পেয়েছি, বাকি অনেকে পুড়িয়ে ফেলেছে, লাশ গুম করছে, আবার অনেকে কথা বলারও সাহস পাচ্ছে না, যেতে পারছে না। তারপর আমরা খোঁজ করছি কোথায় কোথায় আরো মারা গেছে। তার মানে আমাদের ধারণা যে অন্তত 1000-এর উপর আমার আওয়ামী লীগের লোকজনকে তারা হত্যা করছে। সিরাজগঞ্জে আমাদের এমপি ছিল হেনরি, তার বাড়িতে আগুন দেওয়াতে সেখানে প্রায় 4-5 জন লোক মারা গেছে। আমাদের গাজী তার ইন্ডাস্ট্রিতে আগুন দিছে, সেখানে প্রায় 170 জন লোক মারা গেছে। আমাদের যশোরের শাহিন চাকলাদের হোটেলে আগুন দিয়ে সেখানে প্রায় 50-60 জন লোক মারা গেছে। তার মানে এভাবে কত লোক তারা হত্যা করছে শুধুমাত্র ক্ষমতা লোভে। এই লোকটা এইভাবে তার ম্যাটিকুলাসলি ডিজাইন করা, অর্থাৎ সুপরিকল্পিত একটা প্ল্যান করে এই হত্যাকাণ্ড ঘটিয়ে সে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে ক্ষমতায় বসে আছে। এখন উনি নাকি আমাদের বিচার করবেন। আপা একটা প্রশ্ন করতে পারি আপা? একটা অপরাধী, সে নিজেই খুনি, ইউনূস নিজে খুনি, তার সমন্বয়করা খুনি। আপা 7 তারিখে আমার বাড়িতে আমাকে ফোন দিছে আমার বাড়ি পুরানোর জন্য। কথা বলবেন তো, সবার সাথে কথা বলবো না। আপা বলেন প্লিজ, প্লিজ আপা বলেন। আপা আমি যে কথাগুলি বলি রাখো, তোমরা রেকর্ড করে রাখো, তোমার প্রতারক, আমার আপত্তি নেই। জি দাদা, জি আপা, পারমিশন দিচ্ছি। জি আপা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডিজাইন করে সে মানুষ হত্যা করে, মানুষের লাশের উপর পা দিয়ে সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে তারা ক্ষমতায় আসছে। জি আপা, এই সমস্ত খুনের দায় দায়িত্ব ইউনূসকেই নিতে হবে, আর তার ওই সমন্বয়করা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জি আপা, এবং সে যে হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়াই যায়। সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল, হলি আর্টিজানের মতো ঘটনা ঘটলো, তাকে 21 আগস্ট গ্রেনেড হামলায় আসামি, তাকে এবং অন্য যত জঙ্গি ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে। কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল, তার একটা সংযোগ ছিল। কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে। আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো, সাধারণ মানুষ আজকে খেতে পায় না, পড়তে পারে না। আমি সব দিয়ে আসছি। মানুষ তো এখন বলে যে আগের সরকারই ভালো ছিল, শেখ হাসিনার সরকারই ভালো ছিল। জি আপা, 8,97,000 কোটি টাকার বাজেট, কয়লা কেনা, এলএনজি কেনা, ডিজেল পেট্রোল কেনা, খাবার সবকিছু ব্যবস্থা করা, সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আসছে। যে এলএনজি আমার সময় যখন বাজারে 10 টাকা, আমরা সেটা 9.93 দামে কিনলাম। সেই 9 টাকা 9 পয়েন্টের যেটা কিনা সে 14 তোমার 5 একটা, আর 14.65 এই দামে কিনলো। ডাবল দামে সে কিনতে গেল কিসের জন্য? এখন তো বাজারের দাম আরো কমছে। জি, শেয়ার মার্কেটে টাকা উধাও, ব্যাংকে টাকা নাই, ব্যাংকের টাকা উধাও, গেল কোথায়? আমেরিকা। 20 লক্ষ মেট্রিক টন খাদ্য আমি রেখে আসছি। 1 কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি, মাত্র 30 টাকা কেজিতে তারা চাল কিনতে পারবে এবং ডাল, তেল, গম কিনতে পারবে। সেই ব্যবস্থা করে আসলাম সস্তায়। 43 লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে। কেন বাদ দিল? আওয়ামী লীগের সরকার করছে। বাদ দিতে আওয়ামী লীগের। তার মানে তুমি আরেকটা যে সে করো, 43 লক্ষ আওয়ামী লীগ পেল, তখন তো 1 কোটি ছিল, বাকি তো অন্য দলের। আওয়ামী লীগ তো দল দেখে নাই, আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে তাদেরই দিয়েছে, সে যে দল মত নির্বিশেষে সবার জন্য। আওয়ামী লীগ মানুষের জন্য করে, এটা আওয়ামী লীগ সরকার করছে এর জন্য আপা।
আজকে ছাত্রদেরকে সে তারা বিভ্রান্ত করছে। এখন সাধারণ ছাত্রছাত্রীরা যারা এই বিভ্রান্ত এই খুনিদের সাথে যুক্ত ছিল, আমি তাদেরকে বলবো তাদের গার্জিয়ানটাকেও আবেদন করছিলাম যে আপনারা বুঝতে পারছেন না যে কি হচ্ছে, আপনাদের বাচ্চাদের আসতে দিন। তারা দিচ্ছে বাচ্চাদের আসতে। অনেকে তো আপনাদের হারালো, তখন যদি আমার কথাটা শুনতো তো হারাতে হতো না। তা আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে। সেটা আমি বলবো যে এখন যারা এই সাধারণ ছাত্রছাত্রী আবুজাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই, কিচ্ছু নেই, বরং তারা লেখাপড়া করতে আমরা সেটা চাই। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমাদের ছাত্রলীগ করাটা কি অপরাধ? আওয়ামী লীগের সন্তান হচ্ছে তার জন্য কি অপরাধ? তাদের পরীক্ষা দিতে দেবে না, ভাইবা দিতে দেবে না, ইউনিভার্সিটিতে যেতে দেবে না, স্কুলে যেতে দেবে না, কলেজে যেতে দেবে না। হোয়াট ইজ দিস? আর এই ছেলে পেলেদেরকে কিভাবে বেয়াদব বানিয়েছে? স্কুলের প্রিন্সিপাল, টিচার তাদেরকে তার জুতোর মালা পরায়, গাছের সাথে বাঁধে, তাদেরকে দিয়ে রিজাইন করায়। লাঠি সোটা নিয়ে জীবন, আমি জানি পৃথিবীতে কোনো দেশে এই ঘটনা ঘটছে কিনা। চিফ জাস্টিস তার বাড়ি হামলা, চিফ জাস্টিসের হামলা। যাদের আত্মসম্মান বোধ আছে তারা থাকে না, উনি সাথে সাথে রিজাইন করে দিছে। কতজন মানে জজ তাদেরকে দেশবাসী ঢুকতে দেবে না, তাদের রিজাইন করার জন্য চাপ দিছে। রিজাইন করে না থেকে তাদেরকে কোন কোর্ট দিতে না, তাদেরকে বাতিল করে দিয়েছে। ইলেকশন কমিশনকে বাতিল, আমাদের মানবাধিকার কমিশনকে বাতিল, আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল। চাকরি দিতে পারছে না, চাকরি দিতে পারছে না। পাবলিক সার্ভিস কমিশন অচল করে দিয়েছে। এই ছেলেপেলেরা যাবে কোথায়? আজকে তারা কাজ করার সুযোগ নেই। একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি অথবা বন্ধ করে দিচ্ছে। ব্যবসায়ীরা টাকা আনতে পারে না, যারা খাবার আমদানি করতে তাদের দিচ্ছে না, বিদেশে যেতে দিচ্ছে তাদেরকে হ্যারাস করা হচ্ছে। মানে এদের অত্যাচারে সারা দেশ জর্জরিত। এদের কৃষক, শ্রমিক, কত শ্রমিক বেকার হয়ে গেছে। শ্রমিক আন্দোলন করছে, সাথে সাথে গুলি করে দুজনকে মেরে ফেললো গার্মেন্টস শ্রমিক। তোমার চাকরির বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে গুলি করলে একজন মারা গেল, তাদেরকে পিটায় তাদেরকে উঠাই দিল। ওই 7ই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে 14 জুলাই পর্যন্ত এই অগ্নিসংযোগ এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি। ইচ্ছা মতো সব আসছে বসছে, আমরা তো কিচ্ছু করতে দেয়নি। পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না, পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না। নির্দেশ দিয়েছে কোনো গুলি করবে না। পুলিশ ব্যারিকেড ইচ্ছা মতো আন্দোলন করছে। আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যেত, আমরা তো করিনি কিছু। কারণ আমি বলছিলাম যেটা তো কোটা তো ছিলই না। 11 জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে, কোটা তো আমি বাতিল করে দিয়েছি, আর কোটা আমরা নিয়ে গেছি। যেখানে কোটাই নাই, তা আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসলো, তাদের সাথে সব দাবি মানা হলো। দাবি মানার পরে আবার এক দফা, তাহলে সেক্ষেত্রে খুন করো, এই তো আকাঙ্ক্ষা ছিল আমাকে হত্যা করা। আপনাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, ওরা তো হত্যা মামলা। আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার হবে। গণহত্যার বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইনুসের। ইনশাআল্লাহ হইবে একদিন, ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ। আপা 152 জন সমন্বয়কের মধ্যে ওর বিচার আমি করব। একজনকেও কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই, গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা। তার মানে ওরা মারছে এগুলোকে। ইন্ডেমনিটি দিয়েছিল 15 বছর হত্যাকারীদের। পুলিশ আমি বলছিলাম বিচার করবো, আমি বিচার করি নাই, করছি ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দেশে বিচার হবে ইনশাআল্লাহ আপা, অবশ্যই। অপরাধীদের বিচার জাতির বিচার শুরু করেছিলেন জিয়াউর রহমান, সে বিচার বন্ধ করে দেয়। এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায়, মন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী বানায়। খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায়।
জি জি এরশাদ তাদেরকে এমপি বানায়, আবার বানায়, কি বলে, রাজনৈতিক সুযোগ দেয়, রাষ্ট্রদূত করছে। রাষ্ট্রপতি পদপ্রার্থী করে, খালেদা জিয়া দিয়ে রহমান ভোট করছে। চুরি করে এই খুনিদেরকে পার্লামেন্টে বসায় রচিত্রে। আমি বলছি আমি বিচার করবো, আমি বিচার করতে পারছি, আল্লাহ আমাকে সেই সুযোগ জয় বাংলা। ইনশাআল্লাহ জয় বাংলা জয় বাংলা। হ্যাঁ। এই ছাত্র হত্যার জন্য, জনগণ হত্যার জন্য, পুলিশ হত্যার জন্য আওয়ামী লীগের নেতাকর্মী এবং মাইনরিটি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কেউ বাদ যায় নাই। জি আপা। এটাই গণহত্যা। আক্রমণ করছে, হিন্দুদের বাড়ি ঘর মন্দির ভাঙছে, বুদ্ধিস্টদের প্যাগোডা ভাঙছে, সেখানেও তাদের ছেলেদের হত্যা করছে সেই খাগড়াছড়ি এবং রাঙামাটিতে। প্রত্যেকের উপরে এরা হামলা করছে, করে করে তাদেরকে মারছে। মাইনরিটিদের উপরে যে অত্যাচার, আবার দাবি উঠায় কি ইসকন নিষিদ্ধ করতে হবে, আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে। কেন বাদ দিতে হবে? এই সংবিধান জাতির পিতা দিয়ে গেছেন, এটা লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া। জি জি এদের কলমের কচু জিয়াও এটাকে নিয়ে খেলছে, এসবও করছে, খালেদা জিয়াও করছে, কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি, মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি। এবং এই সংবিধানেরই ৭ম অনুচ্ছেদের গ, অবৈধভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা চায় তাহলে তার বিচার হবে। এবং ইউনূস, তার কোন সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে। ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে, এবং তার ওই চালা চামুন্ডার যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটিতে হবে। জয় বাংলা। ঘুষখোরের কোনো জায়গা নাই বাংলাদেশে আপা। জি আপা। আজকে সারা দেশের মানুষ হাহাকার, জি জি। আমার জীবনের নিরাপত্তা নাই, যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে, লুটপাট করে, ডাকাতি হইতেছে, চুরি হইতেছে। চুরি হইতেছে, ডাকাতি। এই ছাত্র নামদারিরা এমপি হোস্টেলে যে সব তালা ভাঙছে, সব লুট করছে, মন্ত্রীদের বাড়িতে তালা ভাঙছে, লুট করছে, আমাদের প্রত্যেকের গণভবন থেকে শুরু করে সবই তো লুট করছে। এবং ইউনূস নিজেই তো গণভবনে গেছিল লুট করতে, ছবি দেখো না? ঘুষখোর। আপা আপনি গোপালগঞ্জে চলে আসেন, কোনো সমস্যা নাই, আমরা আছি আপনার সাথে। সবাই যাবো, ইউরোপ আমেরিকা থেকে সবাই আমরা যাবো। আমরা গোপালগঞ্জ হ্যাঁ, কথা শুনি কথা শুনি। বাংলাদেশে ইনশাআল্লাহ। স্বেচ্ছায় কারাবরণ করবো দরকার হয়। জি আপা। হ্যাঁ। জি আপা বলেন প্লিজ। ওই আগুন দিয়ে পোড়ানোর পরে যেটুকু অবশিষ্ট ছিল সেটা লুট করতে গেছিল, কাজে ওদের তো চোর, জি বড় চোর, জি, বড় চোর, সুদখোর, সুদখোর। ঠক। জি আপা। আবা আবার বিচার করবে আমাদের, আবা আচ্ছা আমি ওর বিচার করবে জনতা। ইয়েস ইয়েস আপা। জনতা তো করবেই, আমরা নিজেরা করবো আপা, ফাঁসি চাই না, নিজের হাতে আমরা করবো। দৃষ্টান্তমূলক ফাঁসি চাই, যেটা জনগণ দেখবে ওই ফাঁসি চাই। যার যার বাড়ি ঘর পড়াইছে করছে, আপা দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে, খাবার পাচ্ছে না, কিচ্ছু পাচ্ছে না, খুব কষ্টে আছে সাধারণ পাবলিক, খুবই খারাপ আপা। আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি আসেন। বৃহত্তর নোয়াখালীর অবস্থা অনেক খারাপ আপা। সারা বাংলাদেশের অবস্থা খারাপ। বানায় রাখছে ওরা আপা, সারা বাংলাদেশটাকে একটা বদ্ধ ভূমি বানায় রাখছে, যেখানে সেখানে হত্যা, মানে এমন কোন লোক নাই যারা এখন শান্তিতে আছে। সবাই কেউ একটা নিরাপদে নাই। কথাই বলে কেউ নিরাপদে যে নাই। আগেই ভালো ছিল, আগে সরকারি ভালো ছিল। আমরা ভুল করেছি আপা, এই কথা সবাই বলে। সবাই জি আপা। অনুতপ্ত আপা। আপনি বলেন এখন। জি আপা প্লিজ প্লিজ বলেন আপা প্লিজ। প্রত্যেকটা জায়গায় তো এইভাবে। এবং এখন আবার সে ওই আর একটা পদক্ষেপ নিচ্ছে, এদিকে প্রায় ৮০ জন প্লাস আরো ৩৫ জন, সেই সাথে ৩০০ লোক, তারা জেলা উপজেলা ইউনিয়নে সার্ভে করতে পাঠাচ্ছে। সবাইকে বলে দাও ওই সার্ভে করতে কারা যায়, কাদের নাম লিখছে, Yes, সেগুলো of course, আমরা করবো। Definitely you get it. Yeah. আমরা চাই আপা আপনি সুস্থ থাকেন, আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে, বাংলাদেশ ভালো থাকবে। আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জয়ের মালা পরাবো আবার, আবার জয়ের মালা পরাবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি আপা প্লিজ।
আমরা তোমাদের যে দেশে আছো সেই দেশে স্যার ডেনমার্ক আমেরিকা সবাই এখানে আছে আপা, ডেনমার্ক আমেরিকা সবাই আছে। আপা আপনি এখন আমাদের কিছু নির্দেশনা দেন, আমরা প্রবাসী থেকে কি করতে পারি, এবং বাংলাদেশে আমাদের যে ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, আমাদের যে বিভিন্ন দলের নেতৃবৃন্দরা আছে, আমরা কিন্তু অর্থনৈতিক থেকে বিভিন্নভাবে সহযোগিতা করতেছি, যার যেভাবে পারি আমরা। বাকিটা আপা আপনি নির্দেশনা দেন, আপনার নির্দেশনার মতো আমরা কাজ করবো বাংলাদেশে এবং প্রবাসে। তোমাদের যেটা করতে হবে একটা হচ্ছে তোমরা যে দেশে আছো সেই দেশের আইন কানুন মেনে ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার বা যে বিভিন্ন মানবাধিকার সংস্থা, তারপরে 165 জন সাংবাদিকের চাকরি নাই, তাদের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করে দিছে। 106 জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দিছে এবং আমাদের কতজনকে গ্রেপ্তার করে জেলে ঢুকাইছে, মানবিক জীবন যাপন করছে। সাংস্কৃতিক কাজ করতে পারে না, ব্যান্ড শোরা ব্যান্ড কোন অনুষ্ঠান করতে পারে না, পাকিস্তান থেকে ব্যান্ড শো এনে করায়, অথচ আমাদের দেশে ব্যান্ড শো যারা তারা এখন কাজ পায় না। এরা আবার এদের সাথেই ছিল, তারাও লাল রং লাগাইছিল, এখন আর তাদের পাত্তা নাই, তারাও কাজ পায় না। স্বীকৃতি কর্মকাণ্ড বন্ধ, সমস্ত সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেটা মেরে খেয়ে গেছে। এমনকি মানে সারা দেশটাকে একটা লুটের রাজত্ব, খুনের রাজত্ব সৃষ্টি করছে। এই বিষয়টাই যে মানবাধিকার লঙ্ঘন, সাংবাদিকদের উপরে নির্যাতন, সাংবাদিকদের অত্যাচার করা, মহিলা সাংবাদিকদের যেভাবে অপমান করছে, এই বিষয়গুলি জনমত তোমাদের তৈরি করতে পারে আন্তর্জাতিক পর্যায়ে। ইউনুসের যে বিভৎস চেহারাটা ওইটাই আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। একটা রাষ্ট্র চালাতে সে টোটালি ব্যর্থ। এই জিনিসগুলি কি আপা? আপা আমি একটা বলি, ইউনুস সাহেব রাখছে 4টা টোকাই রাখছে, সাথে 4টা টোকাই রাখছে। আর আপনি চিন্তা করেন না, বাংলাদেশে গৃহযুদ্ধ হবে তখন আপনাকে দেখবে। তোমাদের এটা করতে হবে, ইউরোপিয়ান ইউনিয়নে যেখানে তোমার ওখানকার পার্লামেন্টে যেখানে আসো সব জায়গায় এই জনমত তৈরি করতে হবে। সন্ত্রাসের রাষ্ট্রে পরিণত করছে বা মানুষ খুন করছে, আজকে খুন করছে। আজকে তুমি জানো আমাদের মোহাম্মদ হোসেন মায়ের বাড়িতে আগুন, এইগুলি সে করে বেড়াচ্ছে এবং সমস্ত এই ইচ্ছা মতো। কাজে তোমরা এই বিষয়গুলি তোলো, আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিত যারা আছে খুবই কষ্ট আছে, তাদেরকে সাহায্য করো। মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের চরম হয়রানি করে যাচ্ছে, তাদেরকে সহযোগিতা করা, এই যে আইনজীবী ঠিক করা এবং আন্তর্জাতিক ভাবে কিভাবে মানে এদেরকে জনমত সৃষ্টি করা, সরকার যে অপকর্মগুলি করছে সেগুলি তুলে ধরা, এই কাজগুলি তোমাদের আপা একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আপা। তোমরা থাকবা, কাজ করবা, আর দেশের ভিতরে মানুষকে যে এই সরকারকে না তাহলে দেশের মানুষের মুক্তি দেয়। হ্যাঁ আপা, আমি একটু একটা কথা বলতে চাই। একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো, এইটা কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো? কারণ এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে, 71-এর পরে এটা হয় নাই আপা। এখন এইটা নিয়ে আমাদের আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন, এটা আমাদের জানার প্রয়োজন। এই তথ্যটা আমাদের বের করা উচিত যে কোনো ভাবে, গোয়েন্দা বলেন, যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে, এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত। এরা কি মনে করতেছে, মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে একটা অরাজকতা সৃষ্টি করুম, ওরা একটা গৃহযুদ্ধের প্রস্তুতি নিতেছে অস্ত্র। আমার কাছে সন্দেহ। ওইখানে দুইজন যে মাল ডেলিভারি করে ওই জায়গাতে কন্টেনারের ওইখানে 2টা লোকের চাকরি চলে গেছে। দেখতে চাইছে, স্ক্যান করতে চাইছে, দেয় নাই। সাথে জড়িত। Yes, Abba, yes.
আপা এই দেশটাকে তো ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে, আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ। এই জন্য আমাদের যা করতে হবে প্রবাসে এবং দেশে, আপা আমরা যারা বাহিরে আছি আপা, আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই 71-এ, আমরা নতুন মুক্তিযুদ্ধে আমরা অংশ নিব আপা ইনশাল্লাহ। এই দেশকে আমাদের উদ্ধার করতেই হবে, এই দেশকে উদ্ধার করতেই হবে আপা আমাদের। একটা শুনি। জি আপা বলেন। ঠিক আছে, আচ্ছা। আপা আমরা শেষ করবেন। আমরা ডেনমার্ক আওয়ামী লীগের পক্ষ থেকে এই জায়গায় আমরা যারা আছি, আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে। একটু বলো, শেষ করবো। হ্যাঁ। হ্যাঁ, ডেনমার্ক আওয়ামী লীগের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত আছি। আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আওয়ামী লীগের এই ইউনুস সরকারের এই যে অগণতান্ত্রিক কাজ, এই সন্ত্রাস ইউনুসের যে অগণতান্ত্রিক কাজ, তার বিরুদ্ধে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে। সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আওয়ামী লীগের উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ, আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামই, লিঙ্কন ভাই, লিঙ্কন মোল্লা, খোকন মজুমদার, আমাদের নঈম বাবু, আমাদের সামি দাস, আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ, আমাদের মাহবুর রহমান, এখানে লিমন, তারপরে আমাদের সাব্বির, তারপরে উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি, বোরানুদ্দিন, আমাদের মাসুদ চৌধুরী, সামি দাস, হিল্লোল বড়ুয়া, লিমন, অনেক নেতাকর্মী দাদা আপা, অনেক নেতাকর্মী উপস্থিত আছে। আমরা আপনার জন্য আজকে দোয়া করব, দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি। আগামীতে আপনাকে সুস্থ থাকতে হবে, আপনার মাধ্যমে বাংলাদেশকে আমরা ঘুরে দাঁড়াবে। যেমনি ভাবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন, বাংলাদেশের মানুষের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের মুখে হাসি ফুটে নিয়ে আসছিলেন, আপনার মাধ্যমে আমরা ইনশাল্লাহ ওই দিনে আগামীতে ওই দিন ফিরে আনবো। শেখ হাসিনার সরকার বারবার দরকার, বারবার দরকার শেখ হাসিনার সরকার। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই। শেখ হাসিনার সরকার বারবার দরকার, শেখ হাসিনার সরকার বারবার দরকার। আপা আপনি একটা ঠিক করে শুনে বলুন। জি আপা, বলেন প্লিজ, আপা বলেন প্লিজ। বলেন, আপনি তো বিজি এমনিও। জি হ্যাঁ আপা, আরেকটা জিনিস আমি জিজ্ঞেস করি আপনাকে, এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল, আপা আমার আমাদের গোয়েন্দারা কি করছে আপা? এই প্রশ্নের অ্যান্সার আবার দিয়েন না, আমাদের সাংগঠনিক অ্যান্সার যেটা হয়েছে, আমরা যেহেতু রেকর্ড করেছি এই অনুষ্ঠানটা, সেই এই পর্যন্তই থাক, আমাদের মনে বলে ভালো। এই পর্যন্ত আপনারা শেষ করছি। আপনাকে আবার ধন্যবাদ, আপনার জন্য দোয়া করছি, আপনার দীর্ঘায়িত কামনা করছি। আপা আপনি শেষ করুন, সাংগঠনিক নির্দেশনা দেন, আপনি শেষ করুন আপা, তারপরে আমরা শেষ। জি আপা, আমরা শেষ করছি। হ্যাঁ, রেকর্ডিং বন্ধ। ধন্যবাদ। রেকর্ডিং বন্ধ করুন, সব রেকর্ডিং বন্ধ করুন, সবাই রেকর্ডিং বন্ধ করুন, সবাই বন্ধ করুন। হ্যাঁ, এই রেকর্ডিং বন্ধ করুন, রেকর্ডিং বন্ধ করেন, রেকর্ডিং বন্ধ করেন, রেকর্ডিং বন্ধ করেন, এই রেকর্ডিং করবেন।